ঠিক পরীক্ষার আগের রাতে কোন কোন প্রশ্ন পড়লে পরীক্ষাতে নিশ্চিত কমন প্রশ্ন পাবেন, সেই প্রশ্নগুলো কিভাবে প্রিপারেশন নেবেন এবং পরীক্ষাতে কিভাবে লিখলে ফুল নম্বর পাবেন সে বিষয়ে সিক্রেট কিছু টিপস দিব আজকের এই ভিডিওতে। শুরুতে বলেন তো, বাংলা প্রথম পত্রে এ প্লাস পেতে হলে আপনাকে কোন বিষয়ে সবথেকে বেশি ফোকাস করতে হবে? সেটি হচ্ছে আমাদের বহু নির্বাচনী অংশ। কারণ কোনো কারণে যদি বহু নির্বাচনী অংশে আমাদের নম্বর একটু কমে যায় তাহলে কোনোভাবেই এ প্লাস পাওয়া সম্ভব হবে না। সেজন্য আমাদের সবথেকে বেশি ফোকাস করতে হবে বহু নির্বাচনী অংশে। আমরা জানি এবছরে গদ্য অংশ হতে 15টি এবং কবিতা অংশ হতে 15টি বহু নির্বাচনী প্রশ্ন আসবে। তো এখানে আমরা সম্ভাব্য কিছু বহু নির্বাচনী দিয়ে রেখেছি, কোন অধ্যায় থেকে কতটি বহু নির্বাচনী আসতে পারে তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা বহু নির্বাচনীতে ভালো ফলাফল করার জন্য কি করতে পারি? প্রথমে আমাদের বইয়ের প্রতিটি অধ্যায়ের দাগানো অংশ আমরা পড়ে নিব, যেগুলো আমরা ইতিমধ্যে দাগিয়ে রেখেছি। তারপরে আমরা বোর্ড প্রশ্নের বহু নির্বাচনগুলো সলভ করব। তো আমার রিকমেন্ড হচ্ছে অন্ততপক্ষে 2021 থেকে 2025 সালের বোর্ড প্রশ্নগুলো আপনারা সলভ করেন। এগুলো পড়লে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে কোয়েশ্চন প্যাটার্ন কীরকম এবং প্রতিটা বহু নির্বাচনী সম্পর্কে আলাদা কিছু ইনফরমেশন চলে আসবে আপনাদের কাছে। সাথে আমরা কি করতে পারি, আমরা মূলভাব, লেখক পরিচিতি এবং শব্দার্থ অংশটুকুও পড়ে রাখতে পারি। জাস্ট একবার করে রিডিং দিয়ে রাখতে পারে যাতে বহু নির্বাচনে এখান থেকে আসলে আমরা উত্তর করতে পারি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রতি বছর দেখা যায় বহু নির্বাচনী অংশ হতে 30টি এমসিকিউ এর মধ্যে 20 থেকে 25টি এমসিকিউ হচ্ছে হুবহু রিপিট করে, আর নতুন হচ্ছে 5 থেকে 8টি এমসিকিউ হচ্ছে নতুন করে নিয়ে আসে। তো আমরা যদি 2021 থেকে 2025 সালের বোর্ড এমসিকিউ ভালো করে সলভ করতে পারি, 20-25টি এমসিকিউ তো হুবহু রিপিট পাচ্ছি, সাথে ওই 5টি এমসিকিউ আমরা অনায়াসে উত্তর করতে পারবো। তো এই হচ্ছে আপনাদের বহু নির্বাচনী সাজেশন। আমরা অবশ্যই এনশিওর করার চেষ্টা করব বহু নির্বাচনী অংশ হতে 25+ যদি আমরা না পাই তাহলে কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে এ প্লাস পাওয়া। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্রের নতুন সংযোজন বর্ণনামূলক প্রশ্ন। আমাদের বর্ণনামূলক প্রশ্ন থেকে এবছরে 20 মার্ক আছে। তো বর্ণনামূলক প্রশ্নের জন্য আমাদের একটি উপন্যাস আছে 1971। বর্ণনামূলক প্রশ্ন যদি আমরা ভালো করে উত্তর করতে হয় তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে উপন্যাসটি ভালো করে পড়ে নেয়। যদি উপন্যাসটি ভালো করে না পড়ি তাহলে কিভাবে কোয়েশ্চন আসবে, কোন জায়গা থেকে কোয়েশ্চন আসবে তা বলা কিন্তু মুশকিল। তাও আমরা আমরা হচ্ছে আপনাদের সাজেশনের জন্য যাতে কষ্ট কিছুটা লাঘব করতে পারি সেজন্য কোন অংশের জন্য আমরা এখানে 10টির মতো প্রশ্ন বাছাই করে রেখেছি। এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই মন দিয়ে পড়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে খ নং প্রশ্নের জন্য এই যে বিশ্লেষণধর্মী যে প্রশ্নগুলো আছে এগুলোর জন্য যে আমরা 10টি প্রশ্ন বাছাই করেছি, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই যে 2 নম্বর একটা কোয়েশ্চেন আছে, 1971 উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও। তারপরে হচ্ছে 5 নম্বর যে কোয়েশ্চেন আছে, এই প্রশ্নগুলো আসলে আসবেই সকল বোর্ডের জন্য, এগুলো খুবই দরকারি। তো আপনারা করবেন কি, বর্ণনামূলক প্রশ্ন যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে উপন্যাসটি ভালো করে পড়ে নেওয়া। কে কোন উক্তি বলেছে, কোন প্রসঙ্গে উক্তিটি বলা হয়েছে, এগুলো যদি উপন্যাসটি ভালো করে না পড়া হয় তাহলে বোঝা কিন্তু মুশকিল। আর সাথে হচ্ছে আমরা এই যে আমাদের সিলেক্ট করা ক এবং খ নং প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই পড়ে নেবেন, কারণ এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবার চলি আমরা সৃজনশীল অংশে। আমরা জানি এবছরের সৃজনশীল অংশে গদ্য হতে 4টি, কবিতা হতে 4টি প্রশ্ন থাকবে এবং উভয় অংশ থেকে 2টি করে উত্তর করার পরে বাকি একটি প্রশ্ন যে কোনো অংশ থেকে উত্তর করতে পারবো। তো আমার রিকমেন্ড হচ্ছে গদ্য অংশ থেকে 3টি প্রশ্ন উত্তর করার চেষ্টা করব এবং পদ্য অংশ থেকে আমরা 2টি প্রশ্ন উত্তর করব। কারণ কি? কারণটা হচ্ছে কবিতার উদ্দীপক বোঝার তুলনায় গদ্যের উদ্দীপক কিন্তু বোঝা সহজ। এজন্য আমরা গদ্য থেকে 3টি প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। তো কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা নিশ্চিত 5টি সৃজনশীল উত্তর করতে পারবো সেগুলো হচ্ছে এই যে আমরা এই জায়গায় রেখেছি।
গদ্য অংশ হতে এই যে আমাদের কিছু অধ্যায় রাখা আছে এখানে, এই অধ্যায়গুলো আপনারা পড়ে নেবেন, এই যে অধ্যায়গুলো আছে। এবং কবিতা হতে এই যে এখানে সিলেক্ট করা কিছু কবিতা আছে, এই কবিতাগুলো আমরা অবশ্যই পড়ে নিব, এর বাইরে আপনাদের পড়ার দরকার নাই। এখান থেকে শতভাগ নিশ্চিত প্রশ্ন আপনারা কমন পাবেন, 5টি কোয়েশ্চেনে এখান থেকে অনায়াসে উত্তর করতে পারবেন। এখন আসেন, এই সৃজনশীল অংশ হতে কিভাবে লিখলে আপনারা ভালো নম্বর পাবেন, এটা একটা বিষয়। আমরা অনেকেই দেখি যে উদ্দীপক মানে উল্টো পাল্টো করে লিখে ফেলে আসি। তো এরকম যদি লিখি তাহলে কিন্তু ফুল নম্বর পাওয়া কষ্টকর এবং A+ মিস হতে পারে। তো আমরা এর জন্য করবোটা কি? আমাদের প্রথমে বোঝা উচিত কোয়েশ্চন প্যাটার্ন সম্পর্কে, একটি অধ্যায়ে কীভাবে কোয়েশ্চন আসতে পারে। এই জন্য আমরা করবোটা কি, 2024 এবং 2025 সালের বোর্ড প্রশ্নগুলো একবার করে রিডিং দেব। এতে আমাদের একটা আইডিয়া চলে আসবে যে প্রশ্ন কিভাবে আসতে পারে। কবিতা অংশ থেকে এবং সেম বিষয়ে আমরা 2024 এবং 25 সালের বোর্ড প্রশ্ন পড়ে নিব, একবার করে জাস্ট রিডিং দেব, তাহলেই হবে। আর গদ্য অংশে আরেকটা বিশেষ বিষয় হচ্ছে আমরা তো যেহেতু সৃজনশীল অংশ পড়ব, মুখস্থ তো আর করবো না, সেজন্য আমাদের যে গল্পের যে ঘটনা আছে, ঘটনাটা ভালো করে বিশ্লেষণ করা প্রয়োজন। সাথে হচ্ছে চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমাদের ভালো করে জানার প্রয়োজন। কারণ দেখা যায় যে গদ্য থেকে প্রশ্ন আসলে লিখতে পারে, যেমন উদাহরণস্বরূপ বলা যায় সুভা থেকে প্রশ্ন আসলে বলতে পারে যে উদ্দীপকের এই চরিত্রের সাথে সুভা চরিত্রের কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে। এজন্য সুভা চরিত্রটাকে খুবই ভালো করে জেনে রাখা প্রয়োজন। এটা আসবেই, আমরা যেহেতু জানি যে এই চরিত্রটা আসবেই, তাহলে এই চরিত্র সম্পর্কে আগে থেকে জেনে রাখা ভালো। পরীক্ষার হলে গিয়ে বানিয়ে লেখার থেকে আমাদের আগে যদি জেনে রাখতে পারি তাহলে লেখার মানটা আরও বেশি উন্নত হবে। গদ্য থেকে আরও বেশি জটিল বিষয় হচ্ছে কবিতা, কারণ কবিতার উদ্দীপক বোঝা অনেকটা কঠিন। তো আমরা যদি আগে থেকে এই প্রতিটা কবিতার আমরা সারমর্ম পড়ে যেতে পারি তাহলে জিনিসটা অন্যরকম হয়, আমাদের লেখার মান বাড়বে। তো আমরা এখন মূলত আপনাদের সামনে উপস্থাপন করব সেই বিষয়গুলো যেগুলো পড়লে আপনারা হুবহু পরীক্ষায় গিয়ে লিখতে পারবেন, আলাদা করে মুখস্থ করার দরকার নেই। সারমর্মগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কী কী বিষয় পড়তে হবে। এগুলো আমরা এখন তুলে ধরবো, তারপরে আমরা সাজেশন দিব যে কীভাবে লিখলে পরীক্ষাতে ফুল নম্বর পেতে পারেন। দেখেন, যতই আপনি সৃজনশীল পড়েন সেগুলো থেকে কিন্তু আপনি মুখস্থ গিয়ে পরীক্ষা লিখতে পারবেন না, শেষমেশ হচ্ছে আপনাকে বানিয়ে লিখতে হবে। তো বানিয়ে লেখার জন্য আপনার যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, একটি জিনিস সম্পর্কে ভালো করে আইডিয়া নেয়া। দেখেন আপনাদের সামনে এখন কপোতাক্ষ নদের মূলভাব দেয়া আছে। আমরা মূলভাব কোথা থেকে নিছি? বই থেকে হুবহু কিন্তু উঠাই নাই। আমরা হচ্ছে গ এবং গহ নম্বর প্রশ্ন অ্যানালাইসিস করে কি কি পড়লে আপনারা গ এবং গহ নম্বরের মূলভাব উত্তর করতে পারবেন সহজে, সেই অনুযায়ী আমরা মূলভাবটা সাজিয়েছি এখানে। কপোতাক্ষ নদের মূলভাবটা একটু দেখেন, এখানে বলা হয়েছে কি দেখেন, জন্মভূমি এবং শৈশবের প্রতিশ্রুতি, এখানে কিছু সুন্দর করে লেখা আছে যেগুলো আপনারা হুবহু সৃজনশীলে লিখতে পারবেন এবং এগুলো পড়লে এগুলোই মাথায় থাকবে এবং এগুলোই হচ্ছে বানিয়ে লেখার সময় কাজে আসবে। এই জন্য এই মূলভাবগুলো পড়া দরকার। আপনারা দেখেন যে মাতৃত্বের বন্দনা তৃষ্ণা, ভিতরের অংশটুকু আপনারা পড়ে নেবেন নিজ দায়িত্বে। প্রবাসের আকুতি ও সন্দেহ। দেখেন এই যে গ এবং গহ নম্বর কীভাবে প্রশ্ন আসে, এখানে লেখা আছে যে গ নং প্রশ্নের মূল সূত্র, যেটা সব থেকে বেশিবার আসছে কপোতাক্ষ নদে। লেখা আছে যে উদ্দীপকের চরিত্রের কষ্ট ও স্মৃতি যদি দেশের মাটি আর মানুষের সাথে সম্পৃক্ত হয় তবে সেখানে কবির অকৃত্রিম স্বদেশপ্রেম ও স্মৃতিকাতরতা ফুটে উঠবে। এই প্রশ্নে আমরা কী উত্তর করবো? এই যে কবির কী কী লেখা আছে যে জন্ম এবং শৈশবের স্মৃতি, মাতৃত্বের বন্দনা তৃষ্ণা, প্রবাসের আকুতি সন্দেহ, এটা লিখতে পারবো আমরা অনায়াসে। আর তারপরে গহ নম্বরের সবথেকে বেশিবার যেটা আসছে সেটি হচ্ছে যে কবিতার মূল চেতনা হলো মানুষ যেখানেই থাকুক তার শেকড় বা জন্মভূমিকে ভোলা সম্ভব নয়। উদ্দীপকটি যদি দেশপ্রেম বা স্বদেশের প্রতি টানের উপর ভিত্তি করে হয় তবে তা কপোতাক্ষ নদ কবিতার সমগ্র ভাবকেই ধারণ করে। সেম বিষয়ে কপোতাক্ষ নদ কী আসলে বলছে, এই যে তিনটা বিষয় ভালো করে আমরা যদি পড়তে পারি তাহলে লিখতে পারবো। এভাবে আমাদের প্রতিটা কবিতার মূলভাব লেখা আছে এখানে, যেগুলো আপনারা পড়লে বানিয়ে লিখতে সাহায্য করবে। যেহেতু মুখস্থ কাজ নয়, আমাদের বানিয়ে লিখতে হবে, সেজন্য আপনাদের সবথেকে বেশি কাজে দিবে এই অংশগুলো। তো আপনারা ভালো করে দেখে নেবেন, এখানে কবিতার কিছু আছে এবং আমরা হচ্ছে গদ্যটা দিয়ে দিব। তো আমরা করতেছি কি যে স্ক্রিনশট যদি নেন হচ্ছে পড়া কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এটি পড়ে নেবেন। জাস্ট একবার রিডিং দিলে বুঝতে পারবেন যে এখানে কতটা গুরুত্বপূর্ণ জিনিস রাখা আছে। আচ্ছা, আর শেষে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে চান, প্রথম শর্ত হচ্ছে 100 মার্ক উত্তর করতেই হবে।
যদি 100 মার্ক উত্তর না করেন ভালো রেজাল্ট করা সম্ভব না। তারপর হচ্ছে এমসিকিউতে ভালো করার চেষ্টা করবেন। আর এই দুটি কাজ করার পরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যা পারেন ভাই লিখে আসেন। লেখা যাতে কম করে না আসেন, বেশি বেশি করে লিখেন, যা পারেন নেন, লিখতে থাকেন। যে যত বেশি লিখবে তার তত মার্ক বেশি। আর সাথে লেখাটা যদি সুন্দর হয় তাহলে তার কথাই নেই। তাহলে আজকে এই পর্যন্তই, বিস্তারিত ডিটেলস বললাম। যদি আর কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।